আমাদের এই অধ্যায়ের শুরুতে রোধের ওপর ওহমের সূত্র এবং তাপমাত্রা সংক্রান্ত বেশ কিছু ভূমিকা নিয়ে পড়া আছে। আমরা 9-10 থেকে এই বিষয়টির সাথে পরিচিত আছি যে কোনো পরিবাহকে দুই প্রান্তের বিভব পার্থক্য সাথে ওই তাপমাত্রার সম্পর্ক, তাপমাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। তো তাপমাত্রা সরি ভুল বলতেছি, প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। এই প্রবাহ মাত্রা যেটি আই, এটা যে বিভবের সাথে সমানুপাতিক হবে, এই পরীক্ষাটা আমরা নিজেরাও করে দেখতে পারি। সেটা কি রকম, যে কোনো একটা তড়িৎ সিস্টেমে আমরা হয়তো 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, সেখানে যে বাল্বটা জ্বালাচ্ছি সেখানে যদি 24 ভোল্ট ইউজ করি, তাহলে আমরা দেখা যাবে যে সেখানে বাল্বও চেঞ্জ করে নতুন বেশি ক্ষমতার বাল্ব লাগাতে হচ্ছে এবং আলোও বেশি হচ্ছে। তার মানে আমরা কোনো সিস্টেমে বিভব পার্থক্য উৎসের যত বেশি বেশি করব, প্রবাহ মাত্রা তত বাড়বে এবং বাহিরে আউটপুট হিসেবে আলো বা অন্য কাজও অনেক বেশি হবে। তো সুতরাং এই ওহমের সূত্রটি আমরা আমাদের সার্বিক ব্যবহারিক জীবনেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এটি সহজেই প্রুফ করা যায়। তো এখানে যে বিষয়টি ওহমের সূত্র থেকে আসে তা হলো বিদ্যুৎ চলাচলের যে একটি বাধা আছে, এটা বিদ্যুৎ পরিবাহিতা এর ঠিক বিপরীত। তো আমরা ওহমের সূত্রটাকে যদি গাণিতিক রূপে একটু দেখাই তাহলে সেটা এরকম আসবে, যে আই ভেরিজিয়াস হলো ভি, যেখানে এই আর রোধের এক ক্রসে বিভব পার্থক্য হলো ভি, প্রবাহ যাচ্ছে হলো আই। তাহলে আই ইজিক্যাল টু, এখানে তড়িৎ পরিবাহিতাকে জি দিয়ে যদি প্রকাশ করি তাহলে জি, এই তড়িৎ পরিবাহিতার ঠিক বিপরীত রাশি হলো আর, অর্থাৎ আর ইজিক্যাল টু 1/জি বা জি ইজিক্যাল টু 1/আর। তো এই মানটা যদি এখানে প্রতিস্থাপন করা হয় তাহলে আই ইজিক্যাল টু হলো ভি/আর। তো তখন ওহমের সূত্রের যে পুরো রূপটা হয় যে প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক, রোধের হলো ব্যস্তানুপাতিক। এখন এই রেজিস্ট্যান্সের সাথে এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে। রেজিস্ট্যান্স আমরা এখানে যেগুলো ইউজ করছি ম্যাক্সিমাম গুলোই দেওয়া আছে হলো তোমার স্থির মানের রোধ। তো স্থির মানের রোধ এখানে ব্যবহার করার অর্থ হচ্ছে যে এখানে রোধের মানকে আমরা পরিবর্তন করতে পারবো না। এখানে কালার কোডের মাধ্যমেও সেই রোধগুলো অবশ্য নির্ণয় করা যায়। তো যেহেতু কালার কোডটা মনে হয় তোমাদের আমাদের আগের সিলেবাসে ছিল, তোমাদের এই সিলেবাসে এটাতে তেমন আলোচনা নাই। তারপরে যদি তোমার এটি প্রয়োজন হয় আমাকে জানাইও, আমি সেটি নিয়ে তোমাকে স্পেশালি পরে হয়তো দেখাই দেবো কালার কোড। তবে আমার মনে হয় তোমার ভর্তি পরীক্ষার প্রয়োজন হতে পারে ওই জাতীয় কোশ্চেনে। আচ্ছা, তাহলে এখন তো বিদ্যুৎ পরিবাহিতা ওইটাই, যে তড়িৎ প্রবাহ এবং বিভবের অনুপাত, এবং এইটা এমন একটি ধর্ম যে বিদ্যুৎ ওই পরিবাহকের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহিত হবে সেটির একটি নির্ণায়ক রাশি। এই সংজ্ঞাটা আমরা এখান থেকে অনায়াসে দিতে পারি, এই জায়গা থেকে। এই যে নিচে যে রাশিটা আছে অর্থাৎ হরে, এটার বেলায় আমরা একক বলবো। একক বিভব পার্থক্যে যে প্রবাহ পাওয়া যায় সেটি তড়িৎ প্রবাহ পরিবাহিতা জি, এবং এখানেও মনে হয় তাই সেটাই লেখা আছে, দেখো। ঠিক আছে। এরপরে তড়িৎ পরিবাহিতার একক, এটি দুইটা নাম আছে,
আমরা সিমেন্স নামটা আগে থেকেই জানতাম, কিন্তু এই নামটা নতুন, এটি হলো মোহ। তো এই হর উচ্চারণটা যদি আমরা সাধারণত করা হয় না, যে কারণের জন্য আমাদের উচ্চারণ আসবে ম। এখন নেক্সট অপশনে আসবে হলো রোধ নিয়ে। এই তড়িৎ পরিবাহীটা ঠিক বিপরীত রাশি, যেটা আমি একটু আগে দেখালাম, জি ইজ ইকুয়াল টু 1/r। তো সেখান থেকেও আমরা ওহমের সূত্রের ওই পরিবর্তিত রূপটা পেয়ে যাব। এখন এই রোধকে কেন্দ্র করে একটা পরিবাহকের যে সূত্রগুলো আছে, সেখানে মূলত 4টি সূত্র আছে। 4টির মধ্যে 2টি হলো ব্যাখ্যামূলক সূত্র, আর 2টি হলো গাণিতিকমূলক সূত্র। ব্যাখ্যামূলক সূত্র 2টি কি কি? সেটি হলো, একটি হলো উপাদান। একই দৈর্ঘ্য, আমি মনে করো এখানে একটা পরিবাহী নিয়েছি, ঠিক সেম আরেকটা পরিবাহী এখানে নিয়েছি, একই দৈর্ঘ্য, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সবকিছু এক, কিন্তু এরা পদার্থ ভিন্ন হওয়ায় দুটের রোধ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এটা হলো উপাদানের সূত্র। এই উপাদানের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে তাহলে কার রোধ সবচেয়ে কম, কার রোধ সবচেয়ে বেশি? পৃথিবীতে তামার রোধ এবং রূপার রোধ, এই দুটাকে কম্পেয়ার করা হয়, আরো অন্য গুলোকে কম্পেয়ার করা হয়, দেখা যায় রূপার রোধ অপেক্ষাকৃত কম। কিন্তু রূপাটা পৃথিবীতে অত বেশি পাওয়া যায় না, এবং এটি দামেও একটু বেশি। তামাটা এর চাইতে অনেক সহজলভ্য এবং দামেও সস্তা। তো যদিও রূপার চাইতে তামার রোধ একটু বেশি, তবে সেটি কিন্তু আবার লোহার মতো না, লোহার রোধ কিন্তু আরো বেশি। হ্যাঁ। তো যে কারণের জন্য আমরা ওখানে লোহার তার ব্যবহার না করে তামার তার ইউজ করি। এটির পরিবহন ক্ষমতা ভালো, রোধটা কম। এটা আর একটা সুবিধা আছে, এটিতে সাধারণত সহজে মরিচা পড়ে না, বা এটি ওই রকম লোহার মতো যে নানা রকম সমস্যা সেটি কিন্তু হয় না। সে কারণেও এটি ভালো ব্যবহার করার ক্ষেত্রে। যদিও আহ আর্দ্রতা জনিত কারণে বা অথবা তোমার যে অন্তরক আবরক থাকে সেটির নানাবিধ উম, সমস্যার কারণে হয়তো যে কোম্পানি ওই অন্তরক আবরণটা ব্যবহার করেছে সেটি হয়তো যথাযথ মানের দেয়নি। ফলে বাহির থেকে যখন ভিতরে জলীয় বাষ্প বা পানি প্রবেশ করে, সেখানে এক ধরনের সবুজাভ এক ধরনের আবরণ তৈরি করতে পারে, তামার ক্ষেত্রে আর কি বলতেছি। এবং এই ধরনের আবরণ বা এই ধরনের স্পট হয়তো আমরা তামার তারের ক্ষেত্রে মাঝে মধ্যে চোখে পড়ে থাকে। এই জন্য এই চলতরিতের কোনো পরীক্ষা করার সময় আমরা তখন সাবধানতা বলে একটা অংশ উল্লেখ করি প্র্যাকটিক্যালে, সেখানে হ্যাঁ। কিন্তু উল্লেখ করতে হয় যে এই যে তারের প্রান্তগুলো ঘষা, অর্থাৎ সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। কেন? কারণ ওই প্রান্তগুলোতে ময়লা পড়ে রোদ বেড়ে যেতে পারে, অথবা ওই ধরনের সবুজ আস্তরণ পড়ে আহ বিদ্যুৎ চলাচলে বিঘ্ন হতে পারে। তো আমরা যদি সিরিজ কাগজে ঘষে নিই তাহলে ওই সমস্ত আবরণগুলো তখন থাকবে না, এটি চকচকে তামার যে তার সেটি বের হয়ে আসবে। তারপরে অংশটা হলো তোমার তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট। সেটি কি? যে কোনো পরিবাহকের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে তার রোধ কমে যাবে, বেড়ে যাবে। তাহলে রোধ বেড়ে যাওয়ার সাথে তাপমাত্রার সম্পর্কটা কেন আছে? আমরা জানি যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তার কিন্তু মূল রেঞ্জটা কাজ করে হলো তোমার ওর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহটা কত স্মুথলি হচ্ছে সেটি হলো মূল বোঝার বিষয়, ইলেকট্রন প্রবাহ।
এখন যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন কিন্তু ওই ইলেকট্রন প্রবাহের ওপর তার কিন্তু একটা নেগেটিভ ইম্পোজ তৈরি হবে, অর্থাৎ সেখানে তার অণুগুলোর কম্পন বেড়ে যাবে। কম্পন বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রন চলাচলে সেখানে পরমাণুগুলোর মধ্যে যে ইলেকট্রনের যে ট্রান্সফর্ম অবস্থাটা এটা কিন্তু রেট কমে যাবে। এক এক স্তর থেকে অন্য স্তরে পার হয়ে যাওয়া সেটার হার কমে আসবে। সার্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধি তার বিদ্যুৎ চলাচল একটি বাধা সৃষ্টি করবে। এটি গেল তাপমাত্রার ভূমিকা। এখন রোদের গাণিতিক রূপে যে দুটি সূত্র ব্যবহার করা যায় সেই দুটি সূত্র এখানে দেয়া আছে। এর একটি হলো দৈর্ঘ্যের সূত্র আর একটি হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা একটু দেখি পর্যায়ক্রমে এই সূত্রগুলোকে কিভাবে প্রকাশ করা সম্ভব। এটি প্রথমেই আমার সবচেয়ে ভালো হবে দুটো ছবি আঁকে নেওয়া আর কি। তো এগুলোর একটু নাম দিয়ে দিই। ধরো এটা হয়তো এ তার, এটা বি তার, এটা হলো সি তার, এটা হলো ডি তার, এটা ডি তার। তো আমাদের এই সূত্র থেকে আমি কিভাবে ব্যাখ্যা দেব এটা হলো প্রস্থচ্ছেদের সাথে সম্পর্কিত, অর্থাৎ পরিবাহকের রোধ ওই পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ। আর এখানে যে সূত্রটি আসবে সেটি হলো দৈর্ঘ্যের সূত্র। যে পরিবাহকের রোধ, ধরো এটার দৈর্ঘ্য হয়তো L1, এটার দৈর্ঘ্য L2, তো এই দৈর্ঘ্যের সমানুপাতিক। হ্যাঁ। অর্থাৎ দৈর্ঘ্য বেশি হলে দেখো একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তার, যেটা বড় তার তার রোধ বেশি, যেটা ছোট তার তার রোধ কম। তো এই মোটামুটি দুটো সম্পর্ক আছে। তো আমাদের দেখতে হবে আর ভেরিজিয়াস। এখন যদি এই দুটো সম্পর্ককে আমরা সমন্বয় করি তাহলে আসবে হলো এল ভাগ এ। এই এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুটো মিলে সমন্বিত ভাবে যদি আমরা লিখি তাহলে আসবে হলো আর ভেরিজিয়াস এল ভাগ এ। তো এখন আমি এখানে যে রূপটা পাবো সেটি হলো সূত্রের একটা সার্বিক রূপ আমরা দেখতে পাবো এখানে। সেটি কি? যে আর ইজিক্যাল টু এই ভেরিজিয়াস চিহ্নকে উঠায় একটা ধ্রুবক বসাই দেব, রো ইন্টু এল ভাগ এ, যেখানে এই রো কে বলা হচ্ছে হলো তোমার আপেক্ষিক রোধ হিসেবে লেখা হচ্ছে। তাহলে আপেক্ষিক রোধ, এই রো সমান কি হবে? রো সমান হবে হলো এ আর ভাগ হলো তোমার এল। এইখানে সংজ্ঞাটা এভাবে দিতে পারি,
এ সমান হলো 1 মিটার স্কয়ার, অর্থাৎ 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহকের দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, হুম। দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, তাহলে এর যখন এগুলোকে আমি এক এক বসায় দেবো, এটা ধরো এই যে এর মান, এই যে এর মান এটাও মনে করো 1, তারপর এল এর মান এটাও 1, তাহলে এক এক তো বসানোর অর্থ হচ্ছে তখন ওগুলো কেটে যাচ্ছে, থাকিচ্ছে না কিছু, তখন রো ইজিক্যাল টু কিন্তু আর হবে। আমরা এই লাইন থেকে এই আপেক্ষিক রোধের সংজ্ঞাও দিতে পারবো। কিভাবে? যে একক দৈর্ঘ্যের, এই যে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহকের রোধকে বলা হয় তার উপাদানের আপেক্ষিক রোধ। এটি কিন্তু উপাদানের বৈশিষ্ট্য, এটি কিন্তু ওই পরিবাহীর বৈশিষ্ট্য না। তো উপাদানের বৈশিষ্ট্য হওয়ার অর্থ হচ্ছে যে একটি মোটা তার অথবা একটি সরু তার উভয়ের কিন্তু আপেক্ষিক রোধ একই হবে। কারণ আমরা যে এখানে যেহেতু বলা হচ্ছে দৈর্ঘ্য একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও একক, সুতরাং তার মোটা নেই চিকন নেই, ওটিকে তো আমরা এককে পরিণত করতেই হবে। হ্যাঁ। মানে একক প্রস্থচ্ছেদ বানাতে হবে, একক দৈর্ঘ্য বানাতে হবে। সুতরাং এখানে সংজ্ঞার মধ্যে মোটা বা চিকন তারের কোনো ভূমিকা নাই। এখানকার সংজ্ঞা অনুসারে যে জিনিসটা আসে সেটি এইরকম, যে তোমার আমরা একটা ঘনকের ক্ষেত্রে এটি আমরা অনায়াসে দেখাতে পারি। এখন এই যে ঘনকটা আমরা এখানে উপস্থাপন করছি, এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা যেটাই দেখাই, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, এগুলোকে আমরা যেভাবেই দেখাই এখানে, এই সবগুলো দিকে তো এক। এটার দৈর্ঘ্য এক, এটার প্রস্থ এক, এটার উচ্চতাও এক। সেই কারণের জন্য এই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটি ঘনকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, তারপর একক দৈর্ঘ্য সেটিও পাওয়া যাচ্ছে। সুতরাং কোনো পদার্থের যদি আমরা একটা ঘনক তৈরি করি, তাহলে এই ঘনকের এই দুই পৃষ্ঠের, এই যে এই পাশের একটা পৃষ্ঠ আর এই পাশের একটা পৃষ্ঠ, এই দুই পৃষ্ঠের মধ্যে যে রোধ থাকে সেই রোধটাই হলো তার উপাদানের আপেক্ষিক রোধ। যেহেতু ওই পদার্থের ঘনক তৈরি করার মধ্য দিয়ে আপেক্ষিক রোধটাকে আমরা নির্ণয় করি, এই কারণের জন্য মোটা বা সরু তারের কোনো ভূমিকা এখানে নেই। আচ্ছা, হ্যাঁ। তো আশা করি তোমার এই রোধের এই অংশগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমরা পরের বিষয়টা দেখব হলো রোদের সাথে উষ্ণতা নিয়ে, এখন পুরো পড়াটা আসবে আর কি।